নতুন করে আবারও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত 11 সেপ্টেম্বর থেকে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ 2 মাস বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে আজ মঙ্গলবার। এরপরই নির্বাচনকে সামনে রেখে আবারও সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও ততোর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 3.5 মাসের জন্য বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী এই মেয়াদ বৃদ্ধির ফলে সেনাবাহিনী, কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা এবং বিশেষ দায়িত্ব পালনে প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আমরা যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। মনে আছে 5ই আগস্ট যখন আমরা মুক্ত হলাম, তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন, কথা বলছিলেন। সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না, আমরা প্রতিশোধ নিব না, আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য দিয়ে রাজনীতি করতে চাই। আমি সেই কথাটা আবার আজকে আপনাদের এখানে বলতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা যেভাবে মামলা করতে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। ঠিক আছে, তুলে নেওয়া আছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। আপনার নির্বাচন হবে, কিসের নির্বাচন? এমপি ইলেকশন হবে, পার্লামেন্টের মেম্বার নির্বাচন, জাতীয় সংসদ এখানে তৈরি হবে। অর্থাৎ 300টা আসন আছে, 300টা আসনে ভোট দিয়ে আমাদের পার্লামেন্ট তৈরি হয়। যারা আমাদের দেশের জন্য আইন তৈরি করে, যারা দেশ পরিচালনা করে, তাদের মধ্যে থেকে সরকার তৈরি হবে। সেই সরকারটা আমাদের সমস্ত কাজ কাম তারা দেখাশোনা করবে দেশে। এই পার্লামেন্ট এত আপনার অত্যাচারী, নির্যাতনকারী হয়ে উঠলো এবং 15টা বছর শাসন করলো। 3টা নির্বাচন আমাদেরকে করতেই দিল না, সবকিছু নিয়ে চলে গেল পুলিশ দিয়ে, তাই না? আপনারা ভোট দিতে পারছিলেন? ওই আগের রাজ্যে তো ভোট হয়ে যাচ্ছে। আবার আমাদের আপনার একটা ইচ্ছে না, আমরা আগেই ভোটের আগেই সে ঘোষণা করে যে সবাই নির্বাচিত হয়ে গেছে। আর শেষ নির্বাচনটা তো আমাদেরকে পুলিশের বাইরে জেলের মধ্যে ঢুকাই দিল। এই 2024 সালে যে নির্বাচন হয়েছে আমরা সবাই তখন জেলে, আমি 11 বার জেলে গেছি, হিসাব করে প্রায় 3 বছর হয় জেলের মধ্যে থাকি। এরকম অনেকেই বন্ধুগণ, আমার ম্যাডাম খালেদা জিয়া তিনি প্রায় 6 বছর, 2 বছর জেলে, 2 বছর হাসপাতালে, আর 2 বছর গৃহবন্দী অবস্থায় থাকে। আমাদের নেতা তারেক রহমান সাহেব যে দেশ থেকে তারাই দিচ্ছে, সেই ইংল্যান্ডে গিয়ে উনি কোন রকমে যান বাঁচিয়েছেন। ওইখান থেকে উনি আবার ইনশাল্লাহ সামনের ডিসেম্বর মাসে ফেরত আসবেন বলে আমরা আশা করতে চাই। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। সেদিন নাকি বড় ভাও সম্মানিত আলোচকরা বলেছেন, আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে?
সেই আইনের ভিত্তি হলো জুলাই সনদ যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তি তৈরি হবে, অবৈধ নির্বাচন হবে। আজকে আমরা দেখেছি সেই ফলফল, সেই মোড়ের মধ্যে সেই 2024 জুলাই এবং আগস্ট, যখন জুলাই 17 তারিখ বাইতুল মুকাররমের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে, আমি বাংলাদেশের সর্বশ্রেণী ছাত্র জনতা আলেম ওলামা হাফেজ সবাইকে আহ্বান জানিয়েছিলাম যে এখন আমাদের ঘরে বসে থাকার সময় নেই, ঘরে বসে থাকার সময় নেই। আমরা আজকে রাস্তায় আসবো, ফ্যাসিস্টকে উৎখাত করবো, বাংলার জমি থেকে কাঁটাতারের উপরে নিক্ষেপ করবো, হয়েছে তার বাংলাদেশ মুক্ত হয়েছে। সেই হিসাবে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা নাকি আমরা দেশপ্রেমী, আর এক শ্রেণীর হলো ক্ষমতা প্রেমী। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা দেশপ্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতা প্রেমী। তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাঁটাতার পারবে ভারতে অবস্থান করছে। নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে নির্বাচনের আগে যারা ব্যাপারে তালবাহার করছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, জাতীয় নির্বাচন চায়। কিন্তু আপনারা যদি এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দরিবেশি করে থাকেন, আমাদের বাংলাদেশে 3 দিকে ভারতের কাঁটাতারের বেড়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর, পালাবার কোথাও জায়গা নেই। সেই হিসাবে সতর্কতা আহ্বান জানাবো, ভালো করে বুঝে নেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন 3টা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন, জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, এনসিপি। কথা ঠিক কিনা? আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট থেকে আপনারা কোন প্রক্রিয়া, কোন হিসাব লাগবে অন্তর শিখাতে হবে। আজকে এনসিপিও চায় যে গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জামাত ইসলামও চায় আগে গণভোট হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। শুধু একটা দল বিএনপি, তারা ভোট চায় জাতীয় নির্বাচনের দিন। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। আপনাদের উদ্দেশ্য ভালো হয়ে থাকে, যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন, সেখানে গণভোটে এত গরিবসী জানা, এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আমরা শান্তিপ্রিয়, বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াচ্ছেন, আপনারা পুড়িয়েছেন, আর কত রাস্তায় নামতে হবে? এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন
করছি। এরপরে যদি আপনাদের সহযোগিতায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট সেটি আসলে সম্ভব নয়। এনসিপি 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত যে রাজনৈতিক দল, আমরা আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইতিমধ্যে স্পষ্ট করেছেন, এনসিপি স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায় প্রয়োজনে আমরা তাদেরকে নিয়ে সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে, যে শক্তিটা গঠিত হয়েছে, সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স সেটি আসলে সম্ভব নয়। 2 নম্বর বিষয় হচ্ছে নির্বাচনী অ্যালায়েন্স, ইলেকটোরাল অ্যালায়েন্স এবং দেশের সামগ্রিক স্বার্থে আমরা এনসিপি সবসময় ছাড় দিয়ে এসেছি, আমরা সংস্কারের পক্ষে সবসময় ছাড় দিয়ে এসেছি, জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে যে রাজনৈতিক দলগুলো আসতে চায়, আমরা তাদেরকে নিয়ে পরবর্তী নির্বাচনী কার্যক্রম আমরা পরিচালনা করতে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। পূর্ণাঙ্গ প্রার্থী আমাদের খুব সম্ভবত এই নভেম্বরের এন্ড অফ থার্ড উইকের মধ্যে, উইদিন থার্ড উইকের মধ্যে আমাদের প্রাথমিক ধাপের প্রার্থীতা হচ্ছে ঘোষণা করা হবে। এটা হচ্ছে থার্ড উইকের মধ্যেই আমরা প্রত্যাশা করছি। হ্যাঁ, থার্ড উইকের মধ্যে আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম 15 তারিখের কথা বলেছেন। আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক, এটি নিয়ে আসলে আমাদের লুক ফরওয়ার্ড, আমাদের সামনে ভাবতে হবে, সামনের বিষয় নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে টকশোতে বিভিন্নভাবে যারা আওয়ামী লীগের লেসপন্সার ছিল, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, যারা পেইড কিছু ইন্টেলেকচুয়াল আছে, বুদ্ধিজীবী আছে পেইড, যাদেরকে ভাড়ায় খাটানো যায়, এইসব মানুষ তারা আওয়ামী লীগের পক্ষে এতদিন বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন, সন্ত্রাস, জ্বালা পোড়াও, এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে, এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের যে পতন সেটি কিন্তু কোনো নিয়মতান্ত্রিকভাবে হয়নি, যে ব্যালটের মাধ্যমে সেটি হয়েছে। আবার ব্যালটের মাধ্যমে তাদের হচ্ছে আমরা আবার তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসার যেই কথা বলা হচ্ছে সেটি হবে। আওয়ামী লীগের পতন হয়েছে এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে জনতার ম্যান্ডেট এবং এটি হচ্ছিল এটি সার্বজনীন ম্যান্ডেট। তো সেই জায়গাতে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয়, সেই রাজনৈতিক দলের উপযোগিতা ফুরিয়ে যায় বলেই হচ্ছে গণঅভ্যুত্থান সংগঠিত হয়। সেই রাজনৈতিক দলের নীতি আদর্শ যখন জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, তখনই গণঅভ্যুত্থান। রাশিয়াকে যেন থামানোই যাচ্ছে না, দিন দিন কোণঠাসা হয়ে যাচ্ছে ইউক্রেন। সামরিক বিশ্লেষকদের ধারণা, এভাবে যদি চলতে থাকে তবে ইউক্রেন খুব শীঘ্রই হারাবে তাদের রাজধানী কিয়েভও। একটা দেশের রাজধানী দখল হয়ে গেলে তার কি আর অস্তিত্ব বলে কিছু থাকে? এরই মাঝে রাতভর আকাশপথে রাশিয়ার ব্যাপক হামলার পর ইউক্রেন জুড়ে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মতে 9টি অঞ্চল রুশ হামলার শিকার হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী রাশিয়ার আধুনিক অস্ত্রসম্ভার, উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং বিমান অভিযান ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছে। ভূপৃষ্ঠ থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত এই হামলা কৌশলগতভাবে ইউক্রেনকে 2টি ফ্রন্টে চাপের মধ্যে ফেলে দিয়েছে, একদিকে সামরিক সীমান্ত, অন্যদিকে মানবিক বিপর্যয়। অন্যদিকে ইউক্রেনের সেনারা দৃঢ় প্রতিরক্ষা বজায় রাখার চেষ্টা করছেন। শহর রক্ষার জন্য আঞ্চলিক মিলিশিয়া, সাইবার প্রতিরক্ষা এবং স্থানীয় সামরিক বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। তবে সামরিক ও প্রযুক্তিগত বৈষম্যের কারণে শহরগুলোর টেকসই নিরাপত্তা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এই সংঘাত কেবল ইউক্রেনের সীমান্তে নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও এতে নজর রাখছে। মানবিক সাহায্য পৌঁছানো, উদ্বাস্তুদের নিরাপত্তা এবং বিদ্যুৎ ও পানীয় জলের সরবরাহ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বিশ্লেষকরা বলছেন, যদি রাশিয়ার এই হামলা অব্যাহত থাকে তবে কিয়েভ সহ বড় শহরগুলোতে মানবিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা এবং কূটনৈতিক চাপ ছাড়া ইউক্রেনের সামনে কোনো সহজ সমাধান দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। সামরিক, রাজনৈতিক এবং মানবিক দিক থেকে পরিস্থিতি যে কতটা বিপজ্জনক তা বিশ্ব দরবারও উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে। বড় এক ঝড় যাচ্ছে ইউক্রেনের ওপর দিয়ে। এবার বোধহয় ইউক্রেনের আর শেষ রক্ষা নেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন, এই ভয়াবহ যুদ্ধের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এখন কি করবেন? রাশিয়ার টানা হামলায় কি এবার ভেঙে পড়বে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা? ইউরোপ ও যুক্তরাষ্ট্র কতদিন টিকিয়ে রাখতে পারবে ইউক্রেনকে? নাকি আমরা দেখছি এক নতুন বিশ্ব সংঘাতের সূচনা? রাশিয়ার ব্যাপক বিমান হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চল আবারও অন্ধকারে ডুবে গেছে। সম্প্রতি গভীর রাতে চালানো এই হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুদ্ধের চতুর্থ বছর ঘনিয়ে আসলেও শান্তি প্রচেষ্টায় অগ্রগতি না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্ব কি আরেক দফার সংঘাতের জন্য প্রস্তুত? ইউক্রেনের সেনাবাহিনীর বরাতে আল জাজিরা জানিয়েছে, রাশিয়া রাতভর আকাশ, স্থল ও সমুদ্র পথে 503টি হামলা চালায়। এর মধ্যে ছিল 45টি ক্ষেপণাস্ত্র ও 458টি ড্রোন। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী 406টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও মাত্র 9টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে, ফলে একাধিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হামলার মূল লক্ষ্য ছিল গ্যাস ও বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। রাজধানী কিয়েভ সহ একাধিক এলাকায় ব্ল্যাকআউট দেখা যায়। দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া প্রদেশের গভর্নর ইভান ফেদোরভ জানিয়েছেন, রাশিয়ার হামলায় 3 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দোনেস্কের 2 জেলায় আরও 2 জন নিহত হয়েছেন। খেরসনের গভর্নর ওলেক্সান প্রকুদিন জানান, সেখানে বহুতলা ভবন, বাড়িঘর ও গাড়িতে হামলায় 2 জন নিহত ও 10 জন আহত হয়েছেন। কিয়েভের গভর্নর মাইকোলা কালাশনিক জানিয়েছেন, ভিশহোরদ জেলায় হামলায় এক নারী আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক এলাকা ও বিদ্যুৎ অবকাঠামো। পূর্বাঞ্চলীয় দিনিপ্রো অঞ্চলে এক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে 3 জন নিহত ও 11 জন আহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে। পলভাতা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির কোভিদ জানিয়েছেন, সেখানে বৃহৎ মাত্রার হামলা হয়েছে। 1 জন আহত হয়েছেন এবং বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় রোলিং ব্ল্যাকআউট চালু করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের কাছে আহ্বান জানিয়েছেন, শীত আসার আগেই রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ ও দেশটির সম্পদ জব্দ করার। তিনি বলেন, রাশিয়ার হামলাগুলো দেখিয়ে দিচ্ছে চাপ আরও বাড়তে পারে। রুশ পারমাণবিক খাত এখনও নিষেধাজ্ঞার বাইরে। তাদের সামরিক শিল্প, পশ্চিমা ইলেকট্রনিক্স পাচ্ছে। তেল ও গ্যাস বাণিজ্যেও আরও কড়াকড়ি দরকার। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আকাশ, স্থল ও সমুদ্রপথ থেকে উচ্চ নির্ভর দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে, যার মধ্যে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলও ছিল। দোনেস্কের ফ্রন্ট লাইনের শহর পোক্রোভস্কে এখনও তীব্র লড়াই চলছে। শহরটির দখল নিতে সেখানে বিপুল সংখ্যক রুশ সেনা সমবেত হয়েছে। ইউক্রেনীয় সেনারা শহরের পূর্বাংশে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান ওলেক্সান্দার সিরস্কি। পূর্ব ইউরোপে শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাশিয়ার এমন ধারাবাহিক হামলায় ইউক্রেন জুড়ে উদ্বেগ ও মানবিক সংকট আরও বেড়েছে। বিশ্ব এখন তাকিয়ে এই যুদ্ধের পরের অধ্যায়ে কি লিখবে ইউক্রেন, আর কতটা ধ্বংসের পথে যাবে মানব সভ্যতা। একটা সিগন্যাল আর সব বদলে যেতে পারে। যে কোনো মুহূর্তে ন্যাটোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে রাশিয়া, এমনটাই মনে করছেন ন্যাটোভুক্ত দেশের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। এই অবস্থায় প্রশ্ন একটাই, ন্যাটো কি প্রস্তুত এই হামলা ঠেকাতে, আর কিভাবেই বা মোকাবিলা করবে এই হঠাৎ হামলা? সামরিক বিশ্লেষকদের মনে দানা বেঁধেছে নানান প্রশ্ন। এই অবস্থায় ন্যাটো কি করবে?
তবে এই প্রশ্নেরও উত্তর পাওয়া গেছে। একজন শীর্ষ জার্মান সামরিক কর্মকর্তা রয়টার্সকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল আলেকজান্ডার সোলফ্রাঙ্ক বলেন, রাশিয়ার বর্তমান সক্ষমতা এবং যুদ্ধ শক্তির দিকে তাকালে দেখা যাবে তারা আগামীকাল থেকেই ন্যাটো অঞ্চলের বিরুদ্ধে ছোট আকারের আক্রমণ শুরু করতে পারে। জার্মানির যৌথ অপারেশন কমান্ডের প্রধান এবং প্রতিরক্ষা পরিকল্পনা তত্ত্বাবধানকারী সোলফ্রাঙ্ক ন্যাটোর সতর্কবার্তার প্রতিধ্বনি করেছেন। তিনি আরও বলেন, রাশিয়া যদি অস্ত্র তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখে তবে 2029 সালের প্রথম দিকে 32 সদস্যের জোটের ওপর বড় আকারের আক্রমণও চালাতে পারে। যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আক্রমণাত্মক উদ্দেশ্য অস্বীকার করে বলেছেন, 2022 সালে ইউক্রেনে মস্কোর অভিযান ছিল রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর নিজস্ব সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে প্রতিরক্ষা। বার্লিনের উত্তরে অবস্থিত একটি বিস্তীর্ণ ব্যারাক থেকে কথা বলতে গিয়ে সোলফ্রাঙ্ক বলেন, ইউক্রেনে বিপর্যয় সত্ত্বেও রাশিয়ার বিমান বাহিনী যথেষ্ট যুদ্ধ শক্তি ধরে রেখেছে। তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র শক্তি এখনও অক্ষত রয়েছে। স্থলবাহিনী ক্ষতির সম্মুখীন হচ্ছে, কিন্তু রাশিয়া তাদের মোট সৈন্য সংখ্যা 15 লাখে উন্নীত করার লক্ষ্য নিয়েছে। আর রাশিয়ার কাছে পর্যাপ্ত প্রধান যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, যা দিয়ে আগামীকালই সীমিত আক্রমণ কল্পনা করা সম্ভব। সোলফ্রাঙ্ক বলেন, মস্কো ন্যাটো আক্রমণ করতে পারবে কিনা তা 3টি বিষয়ের উপর নির্ভর করবে। রাশিয়ার সামরিক শক্তি, সামরিক রেকর্ড এবং নেতৃত্ব, এই 3টি বিষয় আমাকে এই সিদ্ধান্তে পৌঁছে দেয় যে রাশিয়ার আক্রমণ সম্ভাব্যতার ক্ষেত্রের মধ্যে রয়েছে। এটি ঘটবে কি ঘটবে না তা অনেকাংশে আমাদের নিজস্ব আচরণের উপর নির্ভর করবে। গোপনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন। তদন্তে চমক, চীনের সামরিক ঘাঁটির পরিসর বাড়ছে দ্রুত গতিতে। চীন কি সত্যিই নতুন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? কেন হঠাৎ করে দেশটির ক্ষেপণাস্ত্র কারখানাগুলো রাতারাতি বড় হচ্ছে? তাইওয়ানকে ঘিরে এই সামরিক তৎপরতা শুধু কৌশলগত নাকি যুদ্ধেরই পূর্বাভাস? আর যুক্তরাষ্ট্র, সে কি এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? এসব প্রশ্ন এখন নাড়া দিচ্ছে গোটা বিশ্বকে। বিবিসির সাম্প্রতিক প্রতিবেদন বলছে, চীনের ভেতরে চলছে নজরবিহীন সামরিক সম্প্রসারণ। আর অন্যদিকে সিএনএন-এর বিশ্লেষণ অনুযায়ী দেশটির 136টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার মধ্যে 60%-এরও বেশি সম্প্রসারিত হয়েছে গত 5 বছরে। 2020 সাল থেকে 2025 মাত্র এই সময়ের মধ্যেই 21 মিলিয়ন বর্গফুট নতুন নির্মাণ, যার মধ্যে আছে টাওয়ার, বাংকার, এমনকি ক্ষেপণাস্ত্রের অংশ। চীনের 2টি প্রধান প্রতিরক্ষা সংস্থা সিএএসসি এবং সিএসআইসি সিএনএন শনাক্ত করেছে 99টি মিসাইল উৎপাদন কেন্দ্র, যার 65টি সম্প্রসারিত বা নতুনভাবে নির্মিত। রকেট ফোর্সের 37টি ঘাঁটির 22টি এখন আগের চেয়ে অনেক বড়। চীন এবছর প্রতিরক্ষা বাজেট 7.2% বাড়িয়ে $245 বিলিয়ন ছুঁয়েছে। 2012 সালে ক্ষমতায় আসার পর থেকেই শি জিনপিং এর লক্ষ্য চীনকে বিশ্বমানের সামরিক শক্তিতে রূপ দেওয়া। বর্তমানে সক্রিয় সৈন্য সংখ্যা 20 লাখেরও বেশি, বিশ্বের বৃহত্তম সশস্ত্র বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, এই সম্প্রসারিত কারখানাগুলো তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য অভিযানমূলক অস্ত্র তৈরির কেন্দ্র। চীনের লক্ষ্য অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল কৌশল, যাতে মার্কিন নৌবাহিনী কাছাকাছি আসতেই না পারে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তায় নিজের অস্ত্র ভান্ডারের বড় অংশ ইতোমধ্যেই ব্যয় করেছে। চীনের দ্রুত উৎপাদন শক্তি এখন ওয়াশিংটনের জন্য বড় মাথা ব্যথা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকেও শিক্ষা নিচ্ছে চীন। প্রথমে ড্রোন, পরে ব্যালিস্টিক মিসাইল, এই কৌশলকে তাইওয়ান অভিযানেও প্রয়োগ করতে চায় বেইজিং। বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করছেন, এই গতি, এই প্রস্তুতি সবকিছুই ইঙ্গিত দিচ্ছে নতুন এক বৈশ্বিক বাস্তবতার দিকে। চীনের দ্রুত সামরিক উত্তরণ বিশ্বকে এক নতুন কৌশলগত ভারসাম্যের মুখে দাঁড় করিয়েছে। প্রশ্ন এখন একটাই, আগামী যুদ্ধের ছায়া কি ইতোমধ্যেই পৃথিবীর ওপর পড়তে শুরু করেছে? যে কোনো সময় রাশিয়া ছুড়বে পারমাণবিক অস্ত্র। শীঘ্রই পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে দেশটি। আর এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন খোদ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুসরণ করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তাব নিয়ে কাজ করছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদে উঠে এসেছে এই তথ্য। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র 3 দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করবে। এরই প্রেক্ষিতে রাশিয়াও পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেয়। ল্যাভরভ সাংবাদিকদের বলেন, 5 নভেম্বর নিরাপত্তা পরিষদের সভায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটি বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন, আর এ নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনগণকে ফলাফল সম্পর্কে অবহিত করা হবে। ল্যাভরভ আরও বলেন, ট্রাম্প পারমাণবিক অস্ত্র বহনকারী পরীক্ষা চালানোর কথা বলেছেন নাকি তথাকথিত সাবক্রিটিক্যাল পরীক্ষা চালানোর কথা বলেছেন সে বিষয়ে স্পষ্ট বার্তা পায়নি মস্কো। হয়তো ডোনাল্ড ট্রাম্প সত্যি ওয়াশিংটনের পূর্ণ স্কেল পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ইচ্ছা সম্পর্কে কথা বলেছেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। রাশিয়া এবং চীনের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে চান বলে গত সপ্তাহে জানিয়েছিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, অন্যান্য দেশের পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা সমানভাবে শুরু করার নির্দেশ দিয়েছি, আর এই প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে। 1992 সাল থেকে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি যুক্তরাষ্ট্র। তারা এমন অনুশীলন থেকে স্বেচ্ছায় স্থগিতাদেশ পালন করছে। সে সময় থেকে কেবল উত্তর কোরিয়ায় পারমাণবিক পরীক্ষা চালিয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে চীনও গোপনে ছোট আকারের অস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হয়। যখন উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক নিরাপত্তা উদ্যোগকে শত্রুতামূলক বলে অভিহিত করে এবং আরও পদক্ষেপের হুমকি দেয়, তখন এ পরিস্থিতি কেবল আঞ্চলিক উত্তেজনার সীমিত ঘটনা নাকি তা আন্তর্জাতিক নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলতে পারে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত নিরাপত্তা বৈঠক এবং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উত্তেজনার কেন্দ্রবিন্দুতে এসেছে। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নো কোয়াং চোল 8 নভেম্বর এক বিবৃতিতে অভিযোগ করেন, সিওল ও ওয়াশিংটনের এই কার্যক্রম উত্তর কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে পরিচালিত হচ্ছে। নো কোয়াং চোল বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া পারমাণবিক ও প্রচলিত অস্ত্রের সমন্বয় বাড়াচ্ছে এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে উত্তর কোরিয়া আরও পদক্ষেপ নেবে। এদিকে একদিন আগে পূর্ব উপকূলের সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এটি ঘটে এমন সময়ে যখন ওয়াশিংটন নতুন সাইবার সম্পর্কিত অর্থ পাচার মামলায় কিছু উত্তর কোরিয়ান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং হুমকিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে তুলে ধরেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে বলে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বৈঠককে নিয়ে পিয়ংইয়ং এর সমালোচনা অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে উত্তর কোরিয়া উল্লেখ করেছে যে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে আগত মার্কিন পরমাণু শক্তিচালিত রণতরী জর্জ ওয়াশিংটন এই অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে। তবে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বলছে, রণতরীটি মূলত রসদ সংগ্রহ এবং নাবিকদের বিশ্রামের জন্য বন্দরে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ উল্লেখ করেছেন, ওয়াশিংটন সিওল জোটের মূল লক্ষ্য হল উত্তর কোরিয়াকে প্রতিরোধে রাখা এবং দক্ষিণ কোরিয়ার মোতায়েনকৃত সেনাদের কার্যক্রমে আঞ্চলিক হুমকির প্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি এবং সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেবল স্থানীয় সীমাবদ্ধতা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সুরক্ষা উদ্যোগ এবং পারমাণবিক সক্ষমতার জোরদার করার পদক্ষেপ পিয়ংইয়ং এর প্রতিক্রিয়াকে তীব্র করেছে। ইন্দো প্যাসিফিক কমান্ড জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে তারা তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখছে না, তবে এটি উত্তর কোরিয়ার অস্থিতিশীল আচরণের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় নজর রাখছে উত্তর কোরিয়া কি কেবল প্রতিক্রিয়া জানাচ্ছে নাকি এটি নতুন ধরনের সামরিক উত্তেজনার সূচনা করবে। ওয়াশিংটন সিওল জোটের পদক্ষেপ এবং পিয়ং ইয়ং এর হুমকি মিলিয়ে এই ঘটনা কেবল আঞ্চলিক নিরাপত্তার বিষয় নয়, এটি আন্তর্জাতিক কূটনীতি ও পারমাণবিক স্থিতিশীলতার প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রশ্ন। চীনকে সত্যিই বিশ্বকে সামরিকভাবে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত হচ্ছে? কত দ্রুত বাড়ছে দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি? তাইওয়ানকে ঘিরে চীনের পরিকল্পনা কি শুধু কৌশলগত নাকি ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতি? যুক্তরাষ্ট্র কি এই দ্রুত সম্প্রসারিত শক্তি মোকাবিলা করতে পারবে? বিশ্ব কি সত্যিই নতুন যুদ্ধের মুখোমুখি? এসব নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন বিশ্বব্যাপী। এরই মাঝে সিএনএন এর বিশ্লেষণ অনুযায়ী চীনের ১৩৬টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার মধ্যে ৬০%-এরও সম্প্রসারিত হয়েছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ২১ মিলিয়ন বর্গফুট নতুন নির্মাণ হয়েছে। নতুন টাওয়ার, বাংকার, এমনকি মিসাইলের অংশ স্যাটেলাইটে ধরা পড়েছে। চীনের প্রধান দুটি প্রতিরক্ষা সংস্থা সিএএসসি এবং সিএএসআইসি সিএনএন ৯৯টি মিসাইল উৎপাদন কেন্দ্র শনাক্ত করেছে, যার ৬৫টি সম্প্রসারিত। রকেট ফোর্সের ৩৭টি ঘাঁটির মধ্যে ২২টি বড় হয়েছে। ২০১২ সাল থেকে শি জিনপিং সেনাবাহিনীকে বিশ্বমানের শক্তিতে রূপ দিতে বড় বিনিয়োগ করেছেন। বর্তমানে ২০ লাখেরও বেশি সক্রিয় সৈন্য রয়েছে, যা বিশ্বের বৃহত্তম সশস্ত্র বাহিনী। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রসারিত এসব কারখানার মিসাইল হবে তাইওয়ানকে ঘিরে সম্ভাব্য অভিযানমূলক অস্ত্র। চীনের লক্ষ্য অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল কৌশল, যাতে মার্কিন নৌবাহিনীর কাছাকাছি আসতেই না পারে। বন্দরে, ঘাঁটিতে এবং সরবরাহ কেন্দ্রে আঘাত সব পরিকল্পিত। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অস্ত্র মজুতের বড় অংশ খরচ করেছে ইউক্রেন ও ইসরায়েলকে সাহায্য করতে গিয়ে। চীনের দ্রুত উৎপাদন যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ। রাশিয়ার ইউক্রেন আক্রমণ চীনের জন্য এক বড় শিক্ষা। এই যুদ্ধকে চীন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, যেখানে রাশিয়া প্রথমে সস্তা ড্রোন দিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার পর ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত করেছে। এই কৌশলকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছে চীন। তাই তাইওয়ানকে অভিযানের জন্য চীনের আরও বেশি মিসাইল প্রয়োজন বলে মনে করছে দেশটি। তবে চীনের ভেতরও সমস্যা, দুর্নীতি ও অনিয়মে বহু উচ্চপদস্থ কর্মকর্তা বরখাস্ত। তারা বুঝতে পেরেছে দুর্নীতি রাজনৈতিক ও সামরিক নির্ভরযোগ্যতার জন্য বড় ঝুঁকি। বিশ্ব নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক, চীনের দ্রুত সামরিক সম্প্রসারণ নতুন যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। অর্থনীতি, প্রযুক্তি, সামরিক সব ক্ষেত্রে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। একসময় এটি কঠিন যুদ্ধেও রূপ নিতে পারে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। চীনের এই দ্রুত সামরিক উত্তরণ বিশ্বকে সতর্ক চোখে তাকাতে বাধ্য করছে। আগামী কয়েক বছর বিশ্ব কৌশলগত ভারসাম্য কেমন হবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। চমক রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা বিসিবির। বিজয় অঙ্কের সঙ্গে জায়গা হয়নি ফর্মে থাকা নাইম হাসানের। সিরিজ শেষে পদত্যাগ করবেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সব গুঞ্জনের অবসান, 5 দল নিয়ে হবে 12তম বিপিএল। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রামের সঙ্গে থাকবে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। 19 ডিসেম্বর শুরু, 16 জানুয়ারির মধ্যে শেষের আশা। জাতীয় দলে এখনই কিউবা মিচেলের ভবিষ্যৎ দেখছেন না কাবরেরা। ছুটি শেষে কিংসের ফুটবলারদের ছাড়াই সেরেছেন অনুশীলন। হোম ম্যাচে ভারতকে হারানোর আশাবাদ। এদিকে চমক রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এক সিরিজ পর ফিরছেন মাহমুদুল হাসান জয়, বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও মহিদুল ইসলাম অঙ্কন। লিটন শান্তদের স্কোয়াডে জায়গা হয়নি সবশেষ শ্রীলঙ্কা সিরিজে সর্বোচ্চ 9 উইকেট নেয়া নাইম হাসানেরও। আর এই সিরিজ দিয়ে টেস্ট অধিনায়কত্বের আরও একটা অধ্যায় শুরু করবেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ সবশেষ টেস্ট সিরিজ খেলেছে জুনে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের পরই অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। তবে 3 মাস পর আবারও বদলান সিদ্ধান্ত। তাকে অধিনায়ক করেই আয়ারল্যান্ড সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
নির্বাচক প্যানেল স্কোয়াডে রেখেছেন নানা চমক, জায়গা হয়নি আগের সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারের। এক সিরিজ বাদে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়, বাদ পড়েছেন এনামুল হক বিজয়। শ্রীলঙ্কা সিরিজে 4 ইনিংসে মাত্র 23 রান করেন বিজয়। স্কোয়াডে ফেরা জয়েরও সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরম্যান্স ভালো নয়, সবশেষ 8 ইনিংসে পাননি কোনো 50 দেখা। যদিও ঘরোয়া লিগের পারফরম্যান্সে তার উপর আস্থা রেখেছে নির্বাচন প্যানেল। ওপেনিংয়ে তার সঙ্গী সাদমান ইসলাম, মুমিনুল, লিটনও আছেন স্কোয়াডে। সব ফরম্যাটে অফ ফর্মে থাকা জাকির আলীকে রাখা হয়েছে দলে। শ্রীলঙ্কা সিরিজে ম্যাচ না খেলা মহিদুল ইসলাম অঙ্কনেরও জায়গা হয়নি, যদিও এ দলের এশিয়া কাপ স্কোয়াডে রাখা হয়েছে এই উইকেট কিপার ব্যাটসম্যানকে। অলরাউন্ডার মেহেদী মিরাজ ছাড়াও স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব তাইজুল হাসান মোরাদের। তবে সবাইকে অবাক করেছে স্কোয়াডে নাইম হাসানের না থাকা। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টে নাইম নিয়েছেন মোট 9 উইকেট। প্রথম ম্যাচে পেয়েছিলেন 5 আরও। আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ মুশফিকুর রহিমের কাছে বিশেষ। মিরপুরে দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের নিজের 100তম টেস্ট খেলবেন মিস্টার ডিপেন্ডেবল। এই ম্যাচ নিয়ে বিসিবির আছে নানা পরিকল্পনা। 2 ম্যাচের এই সিরিজে থাকবে টাইগারদের শক্তিশালী পেস ডিপার্টমেন্ট। খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানার সঙ্গে আছেন এবাদত হোসেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের এই সিরিজ সিলেটে প্রথম ম্যাচ শুরু হবে 11ই নভেম্বর থেকে। সব গুঞ্জনের অবসান, 5 দল নিয়ে হবে এবারের বিপিএল। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রামের সঙ্গে থাকবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি, জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। আর্থিক সামর্থ্য প্রমাণে ব্যর্থ হওয়ায় শেষ মুহূর্তে এসে বাদ পড়েছে আরও 3 আগ্রহী প্রতিষ্ঠান। 17 নভেম্বর হবে প্লেয়ার ড্রাফট, উন্মুক্ত নিলাম আর বিদেশি সংখ্যা নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। 19 ডিসেম্বর আসর শুরু হয়ে 16 জানুয়ারির মধ্যে শেষ করতে বদ্ধপরিকর বিপিএল কমিটি। মিরপুর থেকে গুলশানের নাভানা টাওয়ার, সব জায়গায় গুঞ্জন কয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে হবে এবারের বিপিএল। প্রশ্ন জানলেও উত্তর জানা নেই কারো। অপেক্ষায় তাই গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে বেলা গড়িয়ে রাত, দফায় দফায় বৈঠক বিসিবির পুরনো ডেরায়। মাঝে আসলেন বোর্ডের সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যান্টি করাপশন ইউনিটের হেড অ্যালেক্স মার্শাল, তার সঙ্গেও আলাপ দীর্ঘক্ষণ। অবশেষে 3 ঘন্টা পর বের হয়ে ইফতিকার মিঠু জানালেন 5 দল নিয়ে হচ্ছে এবারের বিপিএল। টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গেল সার্ভিসেস চিটাগং, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট। 11 প্রতিষ্ঠান থেকে 8, শেষ দিনে সেখান থেকেও ঝরে গেল 3। বিপিএল এর এই রমরমা বাণিজ্যে কেন এই ধস, জানালেন বোর্ডের সহসভাপতি। আমরা 3টা বিষয় খেয়াল করেছি। নাম্বার 1 হলো ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, 2 নম্বর হলো ম্যানেজমেন্ট অ্যান্ড মোটিভেশন, নাম্বার 3 হলো দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড টাই উইথ ক্রিকেট। দল কমায় কমবে ক্রিকেটারদের সুযোগ, বিদেশি বাড়লে দেশিদের জন্য আরও বিপদ। নাজমুল আবেদিন ফাহিম জানালেন ভাবা হচ্ছে বিষয়টা নিয়ে, তাই নেওয়া হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আর্থিক সঙ্গতি প্রমাণে ইতিমধ্যে 2 কোটি টাকা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগামী 5 দিনের মধ্যে দিতে হবে আরও 10 কোটি, না হলে বসা যাবে না 17 নভেম্বরের ড্রাফটে। 19 ডিসেম্বর থেকে 16 জানুয়ারির মধ্যে শেষ করা, কারণ ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আপনারা জানেন যে ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ শুরু হবে। জাতীয় নির্বাচন এবং টি-20 বিশ্বকাপের কারণে টুর্নামেন্টের পরিধি বাড়ানো সম্ভব নয় এ যাত্রায়। 19 ডিসেম্বর শুরু করে তাই শেষ করতে হবে 16 জানুয়ারির মধ্যে। একদিন পিছিয়ে 10 নভেম্বর ঢাকায় আসছেন হামজা চৌধুরী। এদিকে হেড কোচ হ্যাবিয়ের কাবরেরা যোগ দিয়েছেন দলের সাথে। তবে ক্যাম্পে আসার অপেক্ষা বাড়ল বসুন্ধরা কিংস ফুটবলারদের। শিষ্যদের সাথে প্রথম অনুশীলন সেশনে এসেই জানিয়ে দিলেন নেপাল আর ভারত 2 দলের বিপক্ষেই জয় চান স্প্যানিশ ট্যাকটিশিয়ান। একদিন বিশ্রামের পর অনুশীলনে বাংলাদেশ দল ছুটি কাটিয়ে অবশেষে দলের দায়িত্বে ফিরেছেন হেড কোচ হ্যাবিয়ের কাবরেরা। তবে আসেননি বসুন্ধরা কিংস ফুটবলাররা। ক্লাবের সিদ্ধান্তে শুক্রবার থেকে ক্যাম্পে আসতে পারেন রাকিব, তপু, ফাহিমরা। পরিকল্পনা অনুযায়ী ফুটবলার পাওয়া না পাওয়াতে হেড কোচও অভ্যস্ত হয়ে গেছেন। ক্লাবের সিদ্ধান্তে শ্রদ্ধা রেখে নতুন করে তৈরি করছেন পরিকল্পনা। হামজা চৌধুরীও একদিন পিছিয়ে আসছেন 10 নভেম্বর। আশা করছি নেপালের বিপক্ষে হামজা খেলবে। ক্লাব ব্যস্ততায় সমিতির বিষয়টি অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। বসুন্ধরা কিংস ফুটবলারদের 7 তারিখ থেকে পেতে পারি। ক্লাবের সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা আছে। এখন যারা আছে তাদের নিয়ে ক্যাম্প চালাবো। প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকে প্রতিপক্ষ হিসেবে না পাওয়ায় আক্ষেপ আছে স্প্যানিশ ট্যাকটিশিয়ানের।
তবে নেপালকেও হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ হেড কোচ। নেপাল ভারত 2 ম্যাচেই জয়ে নজর তার। 2টি ম্যাচেই আমরা জয়ের লক্ষ্যে মাঠে নামব, প্রস্তুতিও সেভাবেই চলছে। আফগানিস্তানের সাথে প্রস্তুতি ম্যাচটা হলে ভালো হতো, তবে কারণটা সবাই জানে, নেপাল খুব সহজ প্রতিপক্ষ তাও নয়। সেপ্টেম্বরে আমরা একটা ম্যাচ খেলেছি, এবারও আশা করছি ভালো প্রস্তুতি হবে। 13 নভেম্বর নেপাল আর 18 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন, আসতে চলেছে তীব্র ঠান্ডা পরিস্থিতি। আজ রাতের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তীব্র ঠান্ডার পরিস্থিতির সতর্কতা জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর। তো আজ 12 নভেম্বর বুধবার এবং আগামীকাল 13 নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে এবং কোন কোন জেলার তাপমাত্রা কিরকম থাকতে পারে এবং আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় তৈরি হলে কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের প্রথমে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে 12 নভেম্বর বুধবার কেমন থাকতে পারে আবহাওয়া। সেই জন্য সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব বিভাগের সব কটি জেলার আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এর ফলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, পাবনা, নাটোর, কুষ্টিয়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, সেই সাথে রয়েছে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে ভোর পর্যন্ত তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তাই আপনারা যারা সোয়েটার গায়ে দেন নাই, তাই আপনারা এখন থেকে সোয়েটার গায়ে দিন, না হলে কিন্তু আপনাদেরকে কিন্তু শীতে কিন্তু কাঁপিয়ে ফেলবে। এছাড়া ময়মনসিংহ, শেরপুর, তারপর রয়েছে জামালপুর, নালিতাবাড়ি এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে শেষ রাতের দিকে। তবে আগামীকাল থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও কিন্তু ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আপনারাও কিন্তু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এই শীতের জন্য। এরপর আমরা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। এই সময় রোদের উপস্থিতি থাকতে পারে দেশের সব কটি জেলাতে। তাই আপনারা যারা চাষিরা রয়েছেন তারা কিন্তু নির্বিহীন ভাবে কিন্তু রোদের কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এছাড়া আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই আপনারা যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা বঙ্গোপসাগরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপর আমরা রাতের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাত 9টা থেকে একেবারে রাত 3টার দিকে দেখা যাচ্ছে দেশের সব কটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। তবে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর রয়েছে এই অঞ্চলের 2-1 স্থানে শেষ রাতে দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তারপর আমরা 13 নভেম্বর বৃহস্পতিবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে গতকালের ন্যায় সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে, মৌলভীবাজার, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে। সেই সাথে মাধান, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। সেই সাথে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন
সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে 13ই অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপর 14ই অক্টোবর শুক্রবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। একেবারেই আগামী 20 তারিখ পর্যন্ত দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা থাকবে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করব। এর জন্য আমরা ইউরোপিয়ান যে চরম পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখানে রংপুর, রাজশাহী এই অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলের তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। তারপর 12 তারিখ দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তারপর 13 তারিখ দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গে এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 14 তারিখ পর্যন্ত এই তাপমাত্রা থাকবে। তারপর 15 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে শুরু করবে। তারপর 16 তারিখ থেকে অনেকটা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 20 তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেকটা বেড়ে যেতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি বা বজ্রবায়ু যদি মোটটি যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামী 10 দিনে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 10 দিনে দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, কোথাও সেরকম মেঘলা আকাশ এবং মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে কবে নাগাদ আসতে পারে আবারও ঘূর্ণিঝড়। তো আমরা 20 তারিখ পর্যন্ত চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে একটি লঘুচাপ তৈরি হতে পারে আগামী 21 তারিখের মধ্যে, সেটা আগামী 25 তারিখের মধ্যে শক্তিশালী হয়ে এটা নিম্নচাপে রূপান্তরিত হবে এবং সেটা পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এটা ভারতের শ্রীলঙ্কা থেকে ভারতের বিশাখাপট্টনমের যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে 30শে নভেম্বরের মধ্যে। সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।